মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। এখন আমি প্লেনে বসে আছি। আজ অনেকদিন পরে নিজের দেশে আসছি। এতদিন পড়ালেখার জন্য বিদেশে ছিলাম, এখন পড়ালেখা শেষ করে দেশে ফিরছি। বাবা অনেক বড় বিজনেসম্যান। পরিবার বলতে আমি আর আমার এক ছোট বোন আর দাদু কাকা কাকি। আমাদের এখন জয়েন্ট ফ্যামিলি। আমার দাদার শেষ ইচ্ছে, উনি যতদিন বেঁচে থাকবেন সবাইকে একসাথে দেখতে চান, তাই আলাদা হওয়ার কথা কেউ চিন্তা করেনি। আপনাদের সাথে কথা বলতে বলতে প্লেনটা ল্যান্ড করলো। তারপর ব্যাগপত্র নিয়ে বিমানবন্দরের বাইরে আসলাম। হঠাৎই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি আব্বুর নাম্বার। কিরে, কোথায় তুই? আমরা সবাই সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আব্বু এইমাত্র প্লেন ল্যান্ড করলো, তোমরা কোথায় আছো? আমরা তো সবাই তোর জন্য বাইরে অপেক্ষা করছি। ওকে আব্বু, আমি এখনই আসছি, এই বলে ফোন কেটে দিলাম। তারপর মালপত্র নিয়ে এয়ারপোর্টের বাইরে চলে আসলাম। বাইরে আসতে দেখতে পেলাম আব্বু আম্মু সহ বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। তারপর আমি দৌড়ে ওনাদের কাছে চলে গেলাম। তারপর সবাইকে সালাম দিলাম। আম্মু তো আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুমি কি শুরু করলে বলো তো? তুমি চুপ করো, ছেলেটাকে কতদিন পরে দেখতে পেলাম। আর কান্না করতে হবে না, এবার থেকে তো আমি তোমাদের সাথেই থাকবো। তুই চাইলেও আর আমাদের থেকে দূরে যেতে পারবি না। শুধু ওদের সাথে কথা বললে হবে? ও মাই সুইট দাদু, তোমাকে কত মিস করছি জানো? আমিও তো আমার দাদু ভাইকে অনেক মিস করছি। তা তোমার শরীর কেমন আছে? দেখছিস না আমি এখন কেমন প্রাণবন্ত আছি। তা তো দেখতেই পাচ্ছি। এই হাসবি না বলে দিলাম। তোমার যেমন। হাসাহাসি হয়েছে, এখন সবাই গাড়িতে উঠো, বাকি কথা গাড়িতে গিয়ে হবে। তারপর সবাই গাড়িতে ওঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো। বাড়িটা এখনো ঠিক আগের মতোই আছে। তারপর সবাই বাড়ির ভিতরে আসলাম। যা বাবা, তুই একটু রেস্ট নে, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস। আব্বু। ততক্ষণে আমি তোর পছন্দের খাবার রান্না করি। তারপর আমি আমার রুমে চলে আসলাম। বাহ, রুমটাও দেখছি আগের মতোই আছে। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। সাথে সাথে ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে অনুভব করতে লাগলাম কেউ একজন আমার গা ধরে ঝাঁকাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন আমার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আর আমি কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। হঠাৎই কেউ একজন আমার গায়ে চিমটি কাটলো। আমি হকচকিয়ে ঘুম থেকে উঠলাম। তারপর যা দেখলাম, আমি এতক্ষণ কোলবালিশ না একটা মেয়েকে জড়িয়ে ধরে আছি। মেয়েটা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। ও রাগী চেহারার দিকে তাকাতেই ক্রাশ খেলাম। রাগে ওর মুখটা লাল হয়ে আছে। হা করে তাকিয়ে আছেন কেন? আপনার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? মানে আসলে কি ইয়ে করছেন? আসলে আমি বুঝতে পারি নাই, ঘুমের ঘরে আপনাকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরে ফেলেছি। আপনি কি ছোট বাচ্চা নাকি? তার আগে এটা বলুন, আপনি আমার রুমে কি করছিলেন? আপনাকে ডাকতে এসেছিলাম, বুঝেছেন? আচ্ছা যান, এবারের মতো ক্ষমা করে দিলাম। এই 1 মিনিট, আমি আপনার কাছে ক্ষমা কখন চেয়েছি? মুখে বলেননি, কিন্তু মনে মনে চেয়েছে। এবার কিন্তু আপনি আমার মাথা গরম করে ফেলছেন। তো আমি কি করব? এই আপনি কে বলেন তো? আপনার পরিচয় দেন। পরিচয় জানতে হবে না। আর শুনুন, আপনাকে নিচে ডাকছে খাওয়া দাওয়া করার জন্য। এই বলে মেয়েটা চলে গেল। কে এই মেয়ে? একে তো আগে কখনো দেখেছি বলে মনে হয় না। না, আম্মুর থেকে জেনে নিতে হবে। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর আমি ভাবতে লাগলাম, কে এই মেয়ে? একে তো আগে কখনো দেখিনি। এখন এসব ভাবার সময় নেই, অনেক খিদে পেয়েছে। কতদিন পরে মায়ের হাতে রান্না খাবো। তারপর খাওয়া দাওয়া করার জন্য নিচে নামলাম। খাবার টেবিলের সামনে গেলাম, দেখলাম মেয়েটা সবাইকে খাবার সার্ভ করছে। আমি গিয়ে দাঁড়িয়ে আছি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বস। বসছি। তারপর একটা চেয়ার টেনে বসে পড়লাম। দেখলাম মেয়েটা সবাইকে খাবার সার্ভ করছে। আম্মুর থেকে জেনে নেই কে এই মেয়ে। আচ্ছা আম্মু, ওনাকে তো চিনতে পারলাম না। তুই ওকে চিনতে পারছিস না? ভুলে গেলি নাকি? ওর সাথে ছোটবেলায় কত খেলাধুলা করতি। না, আমার তো কিছুই মনে নেই। আচ্ছা, ওনার নাম কি? তুই কি সত্যি ওকে চিনতে পারিস না? চিনতে পারলে কি তোমাকে ওনার পরিচয় জিজ্ঞেস করতাম? তো রফিক আঙ্কেলের কথা মনে আছে? তুমি বাবার বন্ধু রফিক আঙ্কেলের কথা বলছো না তো? কিছুদিন আগেই তিনি মারা গেছেন। ওর বাবা মারা যাওয়ার পর থেকেই তোর বাবা ওকে এ বাড়িতে নিয়ে এসেছে। এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। মেয়েটার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবই বুঝলাম। তুমি কিন্তু এখনো ওনার নামটা এখনো আমাকে বলো নাই। তোর কি এখনো কিছু মনে পড়ছে না? আরে ও হচ্ছে লিজা। এখন এইসব কথা থাক, খাবার দাও, খিদে পেয়েছে।
আমি ওকে চিনিও না চিনার ভান করছি, ওর সাথে একটু মজা করবো আর কি। ছোটবেলায় আমি ওর সাথে অনেকটা সময় কাটিয়েছি। ওর বাবা ছিল সরকারি চাকরিজীবী। হঠাৎই ওর বাবার ট্রান্সফার হয়ে যায়, যার কারণে ওরা এখান থেকে চলে যায়। কিন্তু বাড়িতে এসে এত বছর পর ওকে দেখব সেটা ভাবতে পারি নাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর বিছানায় গা এলিয়ে দিলাম, ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সন্ধ্যাবেলায় ঘুম ভাঙলো, তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। সবাই দেখি বসে বসে আড্ডা দিচ্ছে। সবাইকে দেখতে পাচ্ছি, লিজাকে দেখতে পাচ্ছি না কেন? বাড়িটা একবার ঘুরে দেখে নেই। বাড়িটা হেঁটে হেঁটে দেখতে লাগলাম। হঠাৎই একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। সবার রুম তো চিনতে পারলাম, কিন্তু এটা কার রুম? ভিতরে ঢুকে দেখলাম রুমটা সুন্দরভাবে গোছানো রয়েছে। হঠাৎই ওয়াশরুমে দরজাটা খুলে গেল। লিজা ওয়াশরুমের ভিতর থেকে বের হয়ে আসলো। ও আমাকে দেখতে পেয়ে সাথে সাথে জোরে একটা চিৎকার দিল। আমি সাথে সাথে সঙ্গে সঙ্গে দৌড়ে ওর কাছে গিয়ে ওর মুখ চেপে ধরলাম। আমি ওর এত কাছে চলে যাব ভাবতেই পারিনি। দুজনেই দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আমি ওকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে পড়লাম। সরি, আমি আসলে বুঝতে পারি নাই এটা আপনার ঘর। বুঝতে পারেননি মানে কি? একটা মেয়ের রুমে হুট করে ঢুকে পড়লেন। আসলে অনেকদিন পরে বাড়িতে আসলাম, তাই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি কি জানতাম নাকি এই রুমে একটা ডাইনি থাকে? এই কথা বলার সাথে সাথে ও তেলে বেগুনে জ্বলে উঠল। ওই তুই কি বললি? এভাবে তাকাবেন না, আমার ভয় করছে। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে আমাকে দৌড়াতে লাগলো, একটা বালিশ নিয়ে আমাকে মারতে লাগলো। হঠাৎ একটা পা স্লিপ করে ওর গায়ের উপর পড়ে গেলাম। আমি ভাবলাম এবার ওর সাথে একটু মজা করা যাক। সুন্দরী, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ছাড় বলছি, না হলে কিন্তু আমি চিৎকার করব। ঠিক আছে, করো। প্লিজ আমাকে ছেড়ে দেন। সুন্দরী, এত তারা কিসের? আমি কিন্তু লোক জড়ো করব। না, ও তো দেখছি কান্না করে দিছে। না, আর মজা করা ঠিক হবে না, আর একটু মজা করে নেই। আমি ওর মুখের দিকে মুখ এগিয়ে নিতে লাগলাম। ও ভয়ে চোখ বন্ধ করে আছে। তারপর আমি এক লাফে ওর গায়ের উপর থেকে উঠে পড়লাম। জোরে জোরে হাসতে লাগলাম। তার মানে তুই এতক্ষণ আমার সাথে মজা করছিলি? আপনার কি মনে হয় আমি কি সত্যি সত্যি খারাপ কিছু করব নাকি? তুই আর ভালো হলি না। এই আপনি আমাকে তুই করে বলছেন কেন? তুই কি আমাকে সত্যিই চিনতে পারছিস না? আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? না, হয়নি। আর একটু মজা করা যাক। কি ব্যাপার, হঠাৎ করে রেগে গেলেন কেন? চুপ কর কুত্তা। প্লিজ এভাবে তাকাবেন না, আমার ভয় করছে। এখন আমার কি করতে ইচ্ছে করছে জানিস? তোর মাথা ফাটাতে। এই কথা বলে থেমে গেল। আমাকে কি? কিছু না, এখন আমার রুম থেকে বের হ। আগে বলেন, আমার মাথা ফাটাবেন কেন? ওই যে আমাকে চেনে ও না চেনার ভান করছিস তাই। সত্যি আমি আপনাকে চিনতে পারছি না। এই কথা বলার সাথে সাথে ও আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর বাইরে চলে গেল। না, আর মজা করা ঠিক হবে না। আমি ওর পিছন পিছন গেলাম। গিয়ে দেখি ও রান্নাঘরে কি যেন বানাচ্ছে। আশেপাশে কেউ নেই। আমি ওর পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর পিছন থেকে জড়িয়ে ধরলাম। ও কেঁপে উঠল। ওর সারা শরীর কাঁপছে। আপনার সাহস দেখি কম না, আমাকে জড়িয়ে ধরেছে। সরি, এতক্ষণ তোর সাথে মজা করছিলাম। তা তো আমি আগেই বুঝতে পারছি, এখন আমাকে জড়িয়ে ধরলি কেন? আমি ধরবো না তো কে ধরবে? তোকে তো আমার বউ বানাবো। আমার বয়ফ্রেন্ড আছে, ছেড়ে দে। লিজা মনে মনে বলতে লাগলো, এতক্ষণ আমার সাথে মজা করেছিস, এখন আমি করব? কি সত্যি বলছিস? তোর সাথে মিথ্যা বলতে যাব কেন? কোন দুঃখে? ওর বিয়ে পাচ্ছে, এই কথা শুনে আমার কষ্ট হচ্ছে। কারণ লিজাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম, তাই বিদেশ যাওয়ার পরেও ওকে ভুলতে পারিনি। আমার চোখে পানি চলে আসলো। কি হলো, কান্না করছিস কেন? চোখে কি যেন একটা পড়েছে। কই দেখি তো কি পড়ছে। থাক, তোকে দেখতে হবে না, সর সামনে থেকে। এই বলে নিজের রুমে চলে আসলাম। দরজা লাগিয়ে দিয়ে ভাবতে লাগলাম, ছোটবেলা থেকে যাকে ভালোবাসলাম সে এখন অন্য কাউকে ভালোবাসে। না, এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা লিজা আমার সাথে মজা করছে না তো? আসল ব্যাপারটা আমাকে জানতেই হবে। তারপর বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে আর কেউ নয়, আমার মা। আম্মু, তুমি কখন এলে? এই অবেলায় ঘুমাচ্ছিলি কেন? শরীর খারাপ লাগছে নাকি? আমার আবার কি হবে, দেখছো না একদম ঠিক আছে। আমার মন বলছে তোর কিছু একটা হয়েছে। দূর, কি সব বলছো? আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে পড়। তারপর ঘুমিয়ে পড়লাম। রাত 8টা বাজে ঘুম ভাঙলো। তারপর উঠে বসলাম। ফ্রেশ হয়ে দাদু রুমে চলে গেলাম। গিয়ে দেখি দাদু কার সাথে যেন হাসাহাসি করছে। লিজা আর দাদু মিলে বসে বসে গল্প করছে। আমি গিয়ে দাঁড়িয়ে আছি। দাদু ভাই কিছু বলবে নাকি? তোমার সাথে গল্প করতে আসলাম।
তাহলে দাঁড়িয়ে আছিস কেন? বস, আমাদের সাথে আড্ডা দে। তারপর আমিও ওদের সাথে বসে গল্প করতে লাগলাম। লিজা আমার সাথে অনেকবার কথা বলতে চাইলো, কিন্তু আমি ওর দিকে ফিরেও তাকাইনি। আড্ডা দিতে দিতে খাওয়ার সময় হয়ে গেল। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আমি সোফায় বসে টিভি দেখতে লাগলাম। ফুটবল খেলা দেখছিলাম। হঠাৎই কেউ একজন এসে আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিল। তারপর ও ওর পছন্দের চ্যানেল দেখতে লাগলো। আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। আমি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে উঠে চলে আসলাম। এভাবে কিছুদিন চলে গেল। এখন বাবার ব্যবসা আমাকে সামলাতে হয়। এখন লিজার সাথে তেমন কথা বলি না। ও কথা বলতে আসলেও কোনো কিছুর বাহানা দিয়ে দূরে চলে যায়। সেটা ও ঠিকই বুঝতে পেরেছে। এই কারণে ও আমার সাথে আরো বেশি বেশি কথা বলতে আসে। একদিন অফিস থেকে আসার পর এতটাই ক্লান্ত লাগছিল যে জামা কাপড় চেঞ্জ না করেই শুয়ে পড়লাম। হঠাৎই কোথা থেকে লিজা আমার রুমে আসলো। এসে আমার গায়ের উপর উঠে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি তো তখন ঘুমের দেশে হারিয়ে গেলাম। এভাবে অনেকক্ষণ ঘুমালাম। হঠাৎই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলতেই যা দেখলাম লিজা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওর ওই মায়াবী চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। না, ওর তো বয়ফ্রেন্ড আছে, তাহলে ও এভাবে জড়িয়ে ধরে আছে কেন? সাথে সাথে ওকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। কি হলো, আমাকে ফেলে দিলে কেন? আপনার লজ্জা করলো না আমাকে জড়িয়ে ধরতে? লজ্জা কেন করবে? আমি কি ভুল কিছু করেছি নাকি? বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আরেকজন পুরুষকে কিভাবে জড়িয়ে ধরেন? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করো। ওই দিন আমি মজা করে কথাগুলো বলেছিলাম। বাহ, এখন মজা হয়ে গেল। আমার কথাটা বিশ্বাস করো। না, বিশ্বাস করি না। রুম থেকে বের হয়ে যান, ও যেতে যাচ্ছে না। আমি হাত ধরে ওকে রুমের বাইরে রেখে আসলাম। এদিকে লিজা ভাবছে, এতদিন পরে বুঝতে পারলাম ও কেন আমাকে এড়িয়ে চলছে। এখন কি করব? কি করে ওকে বোঝাবো আমার কোনো গার্লফ্রেন্ড নেই? আমি দরজা বন্ধ করে জামা কাপড় চেঞ্জ করলাম। ফ্রেশ হয়ে বসে থাকলাম। কিছুক্ষণ পরে আম্মু এসে খাবার জন্য ডাক দিল। তারপর নিচে চলে আসলাম। টেবিলে গিয়ে দেখি সবাই বসে আছে। হঠাৎই লিজা বলল, আন্টি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসে যান, আমি সবাইকে খাবার সার্ভ করছি। না মা, আগে তোমরা খেয়ে নাও, তারপর আমি খাবো। আন্টি, এমনিতেই তোমার শরীর খারাপ, সময় মতো না খেলে আরো খারাপ হয়ে যাবে। মা, ও তো ঠিকই বলেছে। তুমিও আমাদের সাথে বসে যাও। আচ্ছা বাবা, ঠিক আছে, বসছি। তারপর লিজা উঠে সবাইকে খাবার সার্ভ করতে লাগলো। আমার কাছে আসলো। স্যার, আপনার কি কিছু লাগবে না? জি না। সে কি, আপনার প্লেট তো একেবারে খালি, এত কম খেলে কি চলে? হঠাৎই দাদু বলল, ও কিন্তু ঠিকই কথা বলছি। এই, ওর প্লেটে মাংস দাও। ওকে দাদু। তারপর লিজা সবগুলো মাংস আমার প্লেটে দিয়ে দিল। এদিকে আমি তো রেগে শেষ। দাদুর জন্য কিছু বলতেও পারছি না। না, এর প্রতিশোধ আমি নিবই। তারপর খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে বসে টিভি দেখতে লাগলাম। টিভি দেখতে দেখতে কখন যে সোফায় ঘুম চলে আসলো বুঝতেই পারিনি। বাহ, আমি ওনাকে সারা বাড়িতে খুঁজে মরছি আর উনি এখানে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে যখন ঘুমাক, ডিস্টার্ব করব না। যাই, ওকে ওর রুমে দিয়ে আসি। উনি আমাকে কোনো মতে ধরে রুমে নিয়ে গেলেন। আমি ঘুমের জন্য চোখ মেলতে পারছি না। কে নিয়ে আসলো তাও বুঝতে পারছি না। লিজা আমাকে বিছানায় শুইয়ে দিয়ে যেই চলে যাবে, আমি ঘুমের ঘোরে ওর হাত ধরে টান দিলাম। সাথে সাথে ও আমার গায়ের উপর পড়ে গেল। তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ও নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে। শেষে ব্যর্থ হয়ে ও আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ভোরবেলা আমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু ঘুম থেকে উঠতে পারছি না। কেউ একজন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে আর কেউ নয়, লিজা। ওকে দেখে আমার এত রাগ হলো বলে বোঝাতে পারবো না। প্রথমে ওকে ডেকে তুললাম, ও উঠে বসলো। তুই কালকে কোথায় ঘুমাইছিলি? কেন, তোর বুকে? লজ্জা করছে না আপনার এই কথা বলতে? আমার কি দোষ? এই কথা বলতে আমি ঠাস করে ওর গালে চড় দিলাম। সাথে সাথে বিছানা থেকে পড়ে গেল। আজ পর্যন্ত কয়টা ছেলের জীবন নষ্ট করেছিস? কয়টা ছেলের সাথে প্রেমের নাটক করেছিস বল? এসব তুই কি বলছিস? তোদের মতো মেয়েদের আমি ভালো করে চিনি। তুই কিন্তু এবার বেশিই বলছিস। বলবো না কেন? যে মেয়ের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে রাত কাটাতে আসে, তার সম্পর্কে আর কি বলবো? দেখ, তুই আমাকে ভুল বুঝছিস। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ওই দিন তোর সাথে মজা করে কথাটা বলেছিলাম। ও এখন তা বলবি? বিশ্বাস কর, আমার জীবনের প্রথম ভালোবাসা তুই ছিলি। তোকে ছাড়া আমি আর... এইসব কথা তোর কাছে রাখ। আর শোন, আজকের পর থেকে তুই আর আমার সামনে আসবি না। কথাটা মাথার ভিতর ভালো করে ঢুকিয়ে নে। তারপর আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হবার জন্য। আর এদিকে লিজা বসে বসে কান্না করতে লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোর সামনে আসবো না। তারপর ওর রুমে চলে গেল।
এভাবে আরো কিছুদিন চলে গেল। লিজা আর আমার মাঝে শুধু দূরত্ব বাড়ছে। কেউ কারোর সাথে কোনো কথা বলি না। মাঝে মাঝে আমার মনে হয় আমি কোনো ভুল করছি। একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম লিজা চা নিয়ে দাঁড়িয়ে আছে। চাটা রেখে চলে যা। আপনাকে তাড়াতাড়ি উঠতে বলছে, বাজারে যেতে হবে। কি আমি যাব বাজারে? রেগে যাচ্ছেন কেন? আমি বলি নাই, আপনার মা বলছে। আমি কেন যাব? বাড়ির লোকগুলো কোথায়? ওরা সবাই ছুটিতে আছে, আর আজকে বাড়িতে গেস্ট আসবে। তাড়াতাড়ি উঠে বাজার করে নিয়ে আসুন। না, আমি যেতে পারবো না। আপনি কিন্তু আপনার মায়ের কথার অবাধ্য হচ্ছেন। আচ্ছা ঠিক আছে, উঠছি। তারপর আর কি, ও চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর নাস্তা করে বাজারে চলে গেলাম। শেষ কবে বাজার করেছিলাম মনে আসছে না, কোনো অভিজ্ঞতাও নেই। ব্যাগ নিয়ে বাজারে ঢুকলাম। মাথায় যা আসছে তাই কিনে বাড়িতে চলে আসলাম। আজকে আর অফিসে যাব না, সারাদিন ঘুমাবো। কি মজা। বাজারের ব্যাগগুলো আম্মুকে দিলাম। আজকে বাড়িতে কেউ আসবে? তোর বাবার বন্ধু আসবে বিদেশ থেকে। শুধু কি বন্ধু আসবে, আর কেউ আসবে না? আসবে। আব্বু এখন কোথায়? অফিসে গেছে নাকি? না, তোর আব্বু তো এয়ারপোর্টে গেছে ওনাদের আনতে। মা বাবাকে বলে দিও আজকে আর অফিসে যাব না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। অফিসে না গিয়ে কি করবি? কেন ঘুমাবো? আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি আসছি। তারপর আমি বেডরুমে চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। একদম 1টা পর্যন্ত ঘুমাবো। তারপর আর কি, ঘুমের দেশে হারিয়ে গেলাম। কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎই একটা বাচ্চার চিৎকার শুনে আমার ঘুমটা ভেঙে গেল। তারপরে উঠে দেখি একটা বাচ্চা আমার রুমে বসে খেলা করছে। এ আবার কোথা থেকে এলো? আম্মু মনে হয় এদের কথাই বলছিল। আমি গিয়ে বাচ্চাটাকে কোলে নিলাম। ওর হাতে একটা ডায়েরি ছিল। এই যে বাবু, এটা কোথা থেকে নিয়েছো? না, বলবো না। আচ্ছা যাও, বলতে হবে না। আগে বলো তোমার নাম কি? আমার নাম রাফসান। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা তোমার সাথে কে কে আসছে? আম্মু, আব্বু, আপু। তোমার হঠাৎই কেউ একজন বাইরে থেকে ওর নাম ধরে ডাকতে লাগলো। ও আমার কোল থেকে নেমে এক ধরে চলে গেল। বিছানার দিকে তাকিয়ে দেখি ও ডায়েরিটা বিছানায় ফেলে চলে গেছে। কেন জানি ডায়েরিটা পড়ার আগ্রহ হলো। ওটা হাতে নিয়ে ড্রয়ারে রেখে দিলাম। তারপর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। এসে দেখি আম্মুর টেবিলে সবার জন্য খাবার সাজাচ্ছে, সাথে লিজাও আছে। মেহমানরা কোথায় দেখতে পাচ্ছি না যে? ওরা গেস্ট রুমে আছে, রেস্ট নিচ্ছে। আব্বু এসেছে? না, তোর আব্বু আবার অফিসে গেছে, কি নাকি জরুরি কাজ আছে। আমার কিন্তু খুব খিদে পেয়েছে। রাক্ষস কোথাকার। ওই তুই কি বললি? না, কিছু বলি নাই, আপনি ভুল শুনছেন। তোকে তো আমি পরে দেখে নিব। এখন খিদে পেয়েছে, খাবার দেন। তোদের ঝগড়া এবার বন্ধ কর। লিজা, তুই গিয়ে ওনাদের ডেকে নিয়ে আয়, খাবার দিয়ে দেই। আমি গিয়ে টেবিলে বসি। যা। কিছুক্ষণ পরে উপর থেকে ওরা নেমে আসলো। আমি তো ওনাদের দিকে তাকাতে হা হয়ে গেলাম। বিশেষ করে একটা মেয়ের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে একটা ডানা কাটা পড়ে আমার দিকে এগিয়ে আসছে। এ হচ্ছে আমার একমাত্র ছেলে। আঙ্কেল আন্টি দুজনে একসাথে বলল, হ্যালো মাই বয়, হাউ আর ইউ? জি ভালো, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছি। মেয়েটা আমার সামনে এসে বলল, হ্যালো হ্যান্ডসাম। এই বলে হাতটা বাড়িয়ে দিল। হাই বিউটিফুল। আমি ওর সাথে হাত মিলালাম। এদিকে লিজা চোখ গরম করে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? কেন নয়। আমার নাম আরিয়ান আরমান। তোমার নাম কি? ওকে। আমাদের পরিচয় হতে হতে অফিস থেকে আব্বু চলে আসলো। তারপর সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসলাম, শুধু আম্মু আর লিজা ছাড়া। এই লিজা, তুইও ওদের সাথে বসে পড়। না, আগে তুমি খাও, আমি পরে খেয়ে নেব। না না, আমার এখন খিদে নেই, তুই বসে পড়। হঠাৎই মেয়েটা বলল, আন্টি কোথাকার কোন মেয়েটি বলছেন আমাদের সাথে বসে খেতে? আপনি বসে পড়ুন, তুই খাবার সার্ভ কর। তুমি ভুল ভাবছো, ও আমাদের পরিবারের একজন। আন্টি আমি জানি ও কে। এই বলে মেয়েটি হাত ধরে আম্মুকে চেয়ারে বসিয়ে দিল। লিজা খাবার সার্ভ করছে। ওর চোখে পানি দেখা যাচ্ছে, যেটা আমার খুব খারাপ লাগছে। আমি জানি ও আজকে খাবে না। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। লিজা খাবার না খেয়ে ওর রুমে চলে গেল। না, কাজটা একেবারে ঠিক হয়নি। গিয়ে দেখি কি করছে। ওর রুমের সামনে গিয়ে দেখি ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। দরজা খোলা, উকি মেরে দেখি ও বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। মেয়েটার কথায় মনে হয় কষ্ট পেয়েছে। তারপর আমি একটা কাজের মেয়েকে ডাক দিয়ে বললাম ওর জন্য রুমে খাবার নিয়ে যেতে। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কি করে সময়টা কাটাবো বুঝতে পারছি না। হঠাৎই ডায়েরিটার কথা মনে হলো।
কেন জানি ওটা পড়ার ইচ্ছে হলো। ডায়েরিতে লিজার নাম লেখা আছে। বসে বসে পড়তে লাগলাম। সব পেজে আমাকে নিয়ে লেখা। অনেকক্ষণ সময় নিয়ে ডায়েরিটা পড়লাম। আমার তো বিশ্বাস হচ্ছে না একজন মানুষ আমাকে এত ভালোবাসে, আর আমি কিনা তাকে শুধু শুধু সন্দেহ করলাম। লিজা আমার সাথে কাটানোর প্রতিটা অনুভূতি ডায়েরিতে তুলে ধরেছে। এখন আমি কি করব? কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? কিছুই মাথায় আসছে না। হঠাৎই রুমে আব্বু আর ওই মেয়েটি আসলো। আজ অফিসে যাসনি কেন? শরীর খারাপ লাগছিল তাই যাইনি। এখন কেমন লাগছে? জি ভালো লাগছে। ওর সাথে নিশ্চয়ই আগে পরিচয় হয়েছিস? হয়েছি। ভালো। আচ্ছা শোন, ওরা এবার থেকে আমাদের বাড়িতে থাকবে। ওদের যেন কোনো রকম অসম্মান না হয়, দেখবি? সেটা তোমাকে বলতে হবে না। দেখবি। এখন ওকে নিয়ে একটু ঘুরতে যা। কি আমি যাব? তুই যাবি। এখন রেডি হয়ে নে, আমি চললাম। আব্বু তো চলে গেল, আপনি কেন দাঁড়িয়ে আছেন? এখন রুমের বাইরে যান। আমি কাপড় চেঞ্জ করছি। আমার কাছে এসে বলতে লাগলো, এই শোনো, আমাকে আপনি না তুমি করে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন বাইরে গিয়ে অপেক্ষা করেন। যাচ্ছি তো। এই মেয়ের ব্যবহার আমার সুবিধার লাগছে না, মনে হচ্ছে ও। তারপর আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। জেসিকা দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? সামনে এরকম একটা হ্যান্ডসাম ছেলে থাকলে শুধু আমি কেন, যে কোনো মেয়েই তাকিয়ে থাকবে। এখন চলো, তোমাকে নিয়ে আজকে পুরো শহর ঘুরবো। 1 মিনিট, আমাদের সাথে আরো একজন যাবে কিন্তু। আমি আসছি, আপনি 2 মিনিট অপেক্ষা করেন। এই বলে আমি লিজার রুমের সামনে এলাম। দেখলাম ও এখনো খাবার খায়নি। খাবারের প্লেটটা যেমন ছিল তেমনই আছে। ওকে ডাকতে লাগলাম। আমার গলার আওয়াজ শুনেই ও হকচকিয়ে উঠে বসলো। কি হলো, এখনো খাবার খাসনি কেন? আমি না খেলে আপনার কি? আমার অনেক কিছু। এখন তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নে। খাবো না, আপনি এখান থেকে চলে যান। তুই খাবি না? না। এবার আমার রাগ উঠে গেল। আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে 1 লোকমা খাবার ওর মুখে দিলাম। ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ভাবছে হঠাৎ করে আমি এত চেঞ্জ কিভাবে হলাম। তারপর আমি জোর করে ওকে সব খাবার খাইয়ে দিলাম। এবার বল, খাবারটা কে খেলো? হা করে তাকিয়ে থাকিস না, তাড়াতাড়ি রেডি হয়ে নে, এখন ঘুরতে যাব। আমার ভালো লাগছে না, কোথাও যাব না। কি বললি আরেকবার বল দেখি। তুই কিন্তু আমার রাগ সম্পর্কে জানিস। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি তো এখনো কিছুই দেখিসনি, দাঁড়া দেখাচ্ছি। এই বলে আমি ধীরে ধীরে ওর দিকে এগোতে লাগলাম। কি হলো, আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? আমি ওর কথা না শুনেই ওর দিকে এগিয়ে যাচ্ছি। আমি কিন্তু চিৎকার করব। ও পিছনে যেতে যেতে দেওয়ালের সাথে লেগে গেল। ওর হাত দুটো দেওয়ালের সাথে ঠেসে ধরলাম। তারপর ওর চোখের দিকে তাকিয়ে বললাম, ওর সারা শরীর ভয় কাঁপছে। এই যে শুনেন, আপনাকে আমি 5 মিনিট সময় দিলাম। এর মধ্যে রেডি হয়ে তাড়াতাড়ি বাইরে আসেন, না হলে কি করব এতক্ষণে নিশ্চয়ই ধারণা করতে পারছেন। আমি রুমের বাইরে চলে আসলাম। বাইরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দরজা খোলা শব্দ পেলাম। পিছনে ফিরে তাকাতেই হা হয়ে গেলাম। মনে হচ্ছে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। ডানা কাটা পরী। লিজা একটা নীল কালারের শাড়ি পরেছে, যা তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। আমি এমনিতেই শাড়ি পরা মেয়ের উপর একটু বেশি ক্রাশ। কি হলো, এইভাবে তাকিয়েছেন কেন? আমার বউয়ের দিকে আমি তাকাবো না তো কে তাকাবে? বউ মানে কি সব আবল তাবল বকছেন? আমার এত সুন্দর একটা বউ হবে আমি তো ভাবতেই পারছি না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার বয়ফ্রেন্ড আছে। এই যে ম্যাম, সত্যিটা কিন্তু আমি কিন্তু জানি। জানলে ভালো করছেন। একটা কথা শুনে রাখুন, আমি আপনাকে বিয়ে করব না। ও তাই বুঝি? সেটা তো সময় বলে দিবে। এখন কোথায় যাবেন, চলেন। তারপর লিজাকে নিয়ে জেসিকার সামনে গেলাম। তুমি সেই কখন গেলে আর এখন এলে? সরি, ও রেডি হতে একটু লেট হয়ে গেছে। মানে ও কি আমাদের সাথে যাবে নাকি? যাবে। তোমার কি মাথা ঠিক আছে? কোথায় ও আর কোথায় আমি? ওর সাথে আমি ঘুরতে যাব না। আপনি সেটা আগে বললেই তো হতো। আপনি প্লিজ ওনাকে নিয়ে যান, আমি না গেলেও হবে। না, তুই কোথাও যাবি না। ও যখন যেতে চাইছে না তাহলে থাক না, চলো আমি আর তুমি যাই। আমি লিজার সামনে গিয়ে কানে কানে বললাম, এখন যদি যেতে রাজি না হোস তাহলে কি করবেন? কি করব এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছিস। লিজা মনে মনে বলছে। এখন ওর কথা মতোই চলতে হবে। এখন ইচ্ছে করছে মেরে নাক ফাটিয়ে দিতে। কি হলো, চলো। ও তো বলছে যাবে না। না না, আমি যাব। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলেন। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। জেসিকা সামনে আমার সাথে বসেছে আর লিজা পিছনে। মেয়েটা আমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু আমি ওকে পাত্তা দিচ্ছি না। ও আমার হাত ধরে বকবক করেই যাচ্ছে।
সামনে আয়নার দিকে তাকাতেই দেখি লিজা আমাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা পার্কের সামনে এসে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থেকে নামতে জেসিকা আমার একটা হাত জড়িয়ে ধরলো। কি হচ্ছে কি? আপনি আমার হাত ধরলেন কেন? এত মাইন্ড করার কি আছে? এটা তো আজকালকার যুগে কমন ব্যাপার। অবশ্যই মাইন্ড করার আছে। আপনি আমার বউ না প্রেমিকা যে আমার হাত ধরবেন? তুমি চাইলে দুটোই হতে পারে। মেয়েটা তো মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। না না, ওর মাথায় প্রেমের ভূত তাড়াতেই হবে। দুটোর একটাও বানাতে পারবো না। কেন? আমি কি দেখতে খারাপ নাকি? নাকি কোনো অংশে আমার কম আছে? মনের দিক থেকে আপনি এখন অনেক ছোট। তাছাড়া আমার মডার্ন মেয়ে পছন্দ না। আচ্ছা বলো, কি ধরনের মেয়ে পছন্দ করো? আমি লিজার দিকে তাকিয়ে এক ধ্যানে বলতে লাগলাম, আমি এমন মেয়ে চাই যে শাড়ি পরতে পছন্দ করে। যখন ঘুরতে যাব ওকে আমার মনের মতো করে সাজাবো। নীল শাড়ি, নীল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, একদম আমার মনের মতো। এদিকে লিজা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্যি তোমার চয়েস অনেক খারাপ। এখন হচ্ছে মডার্ন যুগ, এই যুগে এ ধরনের মেয়ে কেউ পছন্দ করে? কেউ না করলেও আমি করি। স্টাইলিশ মেয়ে আমার পছন্দ না। কেন পছন্দ না? তুমি জানো কত ছেলে আমার পেছনে পড়ে আছে? তা তো দেখতেই পাচ্ছি। দেখুন আশেপাশের লোকজন আপনার দিকে কিভাবে খারাপ নজরে তাকাচ্ছে। আপনি এটা কি ধরনের পোশাক পরেছেন? এত ছোট পোশাক পরে কি মজা পান? শুধু শুধু মানুষকে নিজের শরীর দেখিয়ে কি লাভ? এখনকার যুগে সব মেয়েরাই তো এই পোশাক পরে। সবাই আপনার মতো বিনা পয়সায় সিনেমা দেখায়। আচ্ছা, তোমার যদি ভালো না লাগে তাহলে এবার থেকে এই ধরনের পোশাক আর পরবো না। আচ্ছা চলুন ওইদিকে গিয়ে বসি। তারপর তিনজনে হাঁটতে লাগলাম। সামনে একটা বেঞ্চ দেখতে পেলাম, ওখানে গিয়ে বসলাম। আমি মাঝখানে বসে আছি আর আমার দুই পাশে দুইজন সুন্দরী বসে আছি। জেসিকা সেই কখন থেকে বকবক করেই যাচ্ছে। আমি ওর কথার কোনো গুরুত্ব দিচ্ছি না। কখন লিজা কথা বলবে? এই যে ম্যাম, আপনি এত চুপচাপ কেন? ভালো লাগছে তাই। সবসময় এমন রেগে থাকিস কেন? কথা বলতে পারিস না? আপনার সাথে কথা বলার জন্য একজন তো আছেই, আমি না বললেও চলবে। এইভাবে আমরা দুজন কথা বলছিলাম। জেসিকা মনে মনে ভাবছে, এদের দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে। ওদের কথা বলা আমার সহ্য হচ্ছে না, কিছু একটা করি। এই শোনো না, কি কিছু বলবেন? ওই যে ঝালমুড়িগুলা দেখতে পাচ্ছি, যাও আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আসো। ওকে যাচ্ছি। লিজার দিকে তাকিয়ে বললাম, তুই খাবি? ও একটা মুচকি হাসি দিল। বুঝতে পারলাম খাবে। তারপর আর কি, গিয়ে তিনজনের জন্য ঝালমুড়ি নিয়ে আসলাম। এই আরমান, আমাকে খাইয়ে দাও না। যেভাবে বলছে যেন আমি ওর বিয়ে করা স্বামী। পারবো না মেয়েদের খাইয়ে দিতে, আমার শরম লাগে। বাবা, এত লজ্জা? ওকে, তাহলে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, হা করো। আমি হা করার সাথে সাথেই খাইয়ে দিল, কিন্তু লিজা নয়, জেসিকা খাইয়ে দিল। তারপর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হন হন করে গাড়ির কাছে চলে গেল। এটা কি হলো? বুঝতে পারছি না কেন এমন করলো। আপনি এখানে বসেন, আমি দেখছি কোথায় গেছে। থাক, তোমাকে খুঁজতে হবে না, গেছে ভালোই হয়েছে। এবার আমরা একটু একা সময় কাটাতে পারবো। না, ও এখনো ভালো করে কিছু চিনে না, যদি কিছু হয়ে যায়। এই বলে দৌড়ে আমি ওর পিছনে গেলাম। জেসিকা পিছন থেকে অনেক ডাকলো, ওর কথা না শুনেই চলে আসলাম। এসে দেখি মহারানী গাড়ির ভিতরে বসে আছে। কি রে, চলে এলি কেন? তো কি করব? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আপনাদের প্রেম দেখবো? দেখলে ক্ষতি কি? কিছু শিখতে পারবি। দেখ, আমিও না কি বলছি। শোন, আমি কোনো প্রেম করছিলাম না, ও তো শুধু খাইয়ে দিতে চাইছিল। কান্না করে গাড়ি থেকে বেরিয়ে আসতে লাগলো। কুত্তা, ও কেন তোকে খাইয়ে দিবে? ও তোর কে হয়? আমার কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, ও আমার সব হয়। তাহলে ওর কাছে যা, আমার কাছে কেন আসছিস? এই বলে ও দূরে চলে যেতে চাইলো। আমি ওকে এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। তারপর শক্ত করে বুকের ভিতর জড়িয়ে ধরলাম। বুকে জড়িয়ে নিতেই ও হঠাৎই শান্ত হয়ে গেল। ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি ওর কপালে আলতো করে একটা চুমু দিলাম। ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই যে ম্যাম, এইভাবে তাকিয়ে কি দেখছেন? ছাড়েন বলছি, দেখছেন না সবাই কিভাবে তাকিয়ে আছে? দেখলে দেখুক, আমি ছাড়বো না। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। দেখুন, আমার বিএফ যদি জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছেন? এত নাটক করতে হবে না, আমি কিন্তু সব জেনে গেছি। তোর কোনো বয়ফ্রেন্ড নেই? নেই মানে? কে বলছে আপনাকে? আপনিই তো বলেছিলেন আমার বয়ফ্রেন্ড আছে। সরি তোকে এতদিন ভুল বোঝার জন্য। প্লিজ ক্ষমা করে দে। কিসের ক্ষমা? কোনো ক্ষমা চাইতে হবে না, যান। সরি বলছি তো। আপনি এখন আমাকে ছাড়বেন কিনা বলেন?
আগে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আবারও একই কথা বলছেন, ছাড়ুন আমাকে। না, দেখছি সত্যি সত্যি রেগে গেছে। এবার ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আমার থেকে দূরে সরে গেল। লিজা মনে মনে ভাবছে, শয়তান পোলা, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, এবার তোর পালা। কি হলো, মনে মনে কি ভাবছো? কিছু না। আমি জানি তুমি আমাকে গালি দিচ্ছ। না না, গালি কেন দেব? তাহলে ঠিক আছে। আচ্ছা, উনি কোথায়? ওনার কথা তো ভুলেই গেছি। উনি মনে হয় এখনো বসে বসে ঝালমুড়ি খাচ্ছে। আমি বাড়িতে চলে যাব, আপনারা থাকলে থাকেন। অনেকক্ষণ হলো আমার কলেজার সাথে কথা বলি নাই। 1 মিনিট, এই কলিজাটা আবার কে? আমি তো এখানেই, আমার সাথে তো কথা বলছো। আপনাকে কতবার বলবো যে আমার বয়ফ্রেন্ড আছে? সরি বললাম তো। বুঝতে পারছি না আপনি এতবার কেন ক্ষমা চাচ্ছেন। আপনি তো কোনো দোষ করেননি। দোষ করেছি, তোকে ভুল বুঝে দোষ করেছি। আমি জানি তোর কেউ নেই, আমার উপর অভিমান করে এসব বলছিস। তোর অভিমান আমি ভাঙাবই। থাক, এসব ফালতু কথা শোনার টাইম নেই। আমি গাড়িতে বসছি। তারপরও গাড়িতে বসলো। আমি জেসিকাকে ডাকতে গেলাম। তুমি সেই কখন গেলে আর এখন এলে? ওকে খুঁজতে দেরি হয়ে গেছে। ও এখন কোথায় আছে? গাড়িতে বসে আছে। চলুন বাড়িতে চলে যাব। কি এখন এলাম আর এখন চলে যাব? আমার শরীর ভালো লাগছে না। ডাহা মিশা কথা, আপনারা আবার ওরে বলিয়েন না। সে কি, দেখি কি হয়েছে? এই বলে উনি আমার মাথায় হাত দিতে চাইলেন। আমি দূরে সরে গেলাম। কি করছেন কি? গায়ে কেন হাত দিচ্ছেন? দেখতে দাও, গায়ে চটটা এলো নাকি দেখি। না না, সেরকম কিছু না, এমনি মাথাটা একটু ধরেছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলো, মাথা মালিশ করে দেব। চলেন। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। তারপর আমি নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি। হঠাৎই কোথা থেকে জেসিকা আসলো। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? বারে, আমি কি তোমার রুমে আসতে পারি না? আসবেন ভালো কথা, এবার থেকে নক করে ঢুকবেন। কিছুদিন পরে তো এই ঘরটা আমারই হবে। ওকে, ততদিন না হয় তোমার পারমিশন নিয়েই আসবো। আপনার হবে মানে? ও তুমি বুঝবে না, এখানে ছোট বাচ্চা। কি যাতা বলছেন? এখন বেশি বক বক না করে শুয়ে পড়ো। তোমার না মাথা ব্যথা করছে, আমি মালিশ করে দিচ্ছি। কি? হুম। তারপর ও আমাকে জোর করে বিছানায় শুয়ে দিল। আমার পাশে বসে মাথা টিপে দিচ্ছে। আল্লাহ, এখন যদি লিজা এসব দেখে তাহলে আমি তো শেষ। এমনিতেই আমার উপর রেগে আছে। এবার আপনি চলে যান, আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। আর একটু পরে যাব, এখন তোমার সাথে গল্প করব। আপনার সাথে কথা বললে তো মাথা ব্যথা আরো বেড়ে যাবে। ওকে, তাহলে এখন চুপচাপ শুয়ে থাকো, আমি আসছি, কেমন? তারপর উনি উঠে চলে গেলেন। উনি চলে যাওয়ার পর দরজার দিকে তাকাতেই আমার চোখ কপাল উঠে গেল। দেখলাম লিজা নাস্তার প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হয় ও এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছে। ও রুমের ভিতরে ঢুকেই প্লেটটা রেখে চলে যাচ্ছিল। লিজা, আমার কথা শোন, তোর সাথে কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই। কিন্তু আমার আছে। ওকে, তাহলে আপনি কথা বলেন, আমি আসি। ও যেই চলে যাবে আমি উঠে ওর একটা হাত ধরে টান দিলাম। তারপর যা হবার তাই হলো। লিজা আমার গায়ের উপর পড়ে গেল। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওর কোমরে হাত রেখে জড়িয়ে ধরলাম। ওর শরীর কাঁপছে। ওর গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে কোনো কিছু না ভেবেই ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। সাথে সাথে ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এইভাবে পুরো 5 মিনিট ধরে কিস করলাম। তারপর ছেড়ে দিলাম। সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেল। শয়তান বদমাইশ পোলা কোথাকার, বলে আমার গলা টিপে ধরলো। এই লিজা, ছাড় প্লিজ, লাগছে। লাগলে লাগুক, আজকে তোকে মেরেই ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমাকে কিস করিস? আমি তো কিস দিব, আমি না দিলে কে দিবে? ওই কুত্তা, তোকে বলছি না আমার বিএফ আছে, তারপরও তুই। 100 বার কিস দিব। কি করবি তুই? দেখ, আজকে তোকে মেরেই ফেলবো। এই বলে ও আরো জোরে গলা টিপতে লাগলো। আমি ভাবলাম না, ও এইভাবে কথা শুনবে না, কিছু একটা করি। হ্যাঁ, পেয়েছি, অজ্ঞান হওয়ার নাটক করি। তারপর আমি চোখটা বন্ধ করে অজ্ঞান হওয়ার ভান ধরলাম। কি ব্যাপার, কথা বলছে না কেন? অজ্ঞান হয়ে গেল নাকি? না না, ওর যদি কিছু হয়ে যায় আমি তো। এই বলে ও গলা থেকে হাতটা নামালো। তারপর আমার বুকে মাথা রেখে নিঃশ্বাস হচ্ছে কিনা দেখতে লাগলো। হায় আল্লাহ, এখন আমি কি করি? এই বলে ও কান্না করে দিল আর ভাবতে লাগলো, না, কান্না করলে চলবে না, কিছু একটা করতে হবে। এখন তো অক্সিজেনও পাবো না, কি করব? হ্যাঁ, পেয়েছি, আমার মুখ শ্বাস দিব। এই বলে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল।
তারপর আমার মুখের ভিতর বাতাস দিতে লাগলো। ওর কাণ্ড দেখে আমি মনে মনে হাসছি। মুখ দিয়ে বাতাস দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না। লিজা কান্না করে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি ওকে ভালো করে দাও, ওর যদি কিছু হয়ে যায়। এই বলে ও জোরে জোরে কান্না করতে লাগলো। না না, অনেক মজা করেছি। আর না, মেয়েটা দেখছি অনেক কষ্ট পাচ্ছে। তারপর আমি উঠে পিছন থেকে ওর মুখটা চেপে ধরলাম। ও কিছুক্ষণের জন্য থমকে গেল, আমার দিকে দেখতে লাগলো আমি ঠিক আছি কিনা। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর আমি ইচ্ছে করে। ওকে থামিয়ে দিয়ে, আরে আমার কিছু হয়নি, আমি তো এতক্ষণ মজা করছিলাম। উপস, সরি, ভুল করে সত্যি কথা বলে ফেললাম। এ কথা বলার পরেই লিজা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর কান্না করতে করতে চলে গেল। না, এটা করা মোটেই ঠিক হয়নি। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিলাম। ওকে গিয়ে সরি বলতে হবে। যেই ঘর থেকে বের হব, পকেটে থাকা ফোনটা বেঁচে উঠলো। হাতে নিয়ে দেখি আব্বু কল দিয়েছে। হ্যালো আব্বু। কোথায় তুই? আব্বু, আমি তো বাড়িতে আছি। তাড়াতাড়ি অফিসে চলে আয়, একটা জরুরি মিটিং আছে। কি এখন আসতে হবে? আজকে তো আমার ছুটি ছিল। তোমাকে 10 মিনিট সময় দিলাম, এর ভিতর রেডি হয়ে অফিসে চলে আসো। এই বলে আব্বু ফোন কেটে দিল। এখন কি করি? না গিয়ে তো কোনো উপায় নাই। ছোটবেলা থেকে আব্বুকে অনেক ভয় পাই, বড় হওয়ার পরে ভয় আরো বেশি পাই। কখনো ওনার কথার অবাধ্য হইনি। তারপর আর কি, রেডি হয়ে অফিসে চলে গেলাম। আসলে আব্বু এখন আমাকে কাজের জন্য একটু বাড়তি চাপ দেয়, কারণ কিছুদিন পর থেকে তো ব্যবসার হাল আমাকে ধরতে হবে। তাই আগে থেকে আমাকে সব শিখিয়ে দিচ্ছে। তারপর আব্বুর কেবিনে গেলাম, গিয়ে ওনার সাথে অফিসের কাজ শেষ করলাম। কখন বাড়ি আসবো শুধু মনে মনে এটাই ভাবছি। এদিকে আব্বু তো বাড়িতে যাওয়ার কথা বলছে না, কি করি? শোন, তোকে আজকে কিছু কথা বলতে চাই। কি কথা বলো? তুই তো জানিস আমার এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তুই। তোর দাদা আমাকে এই ব্যবসায়ের হাল ধরতে বলেছিল এবং আমি ঠিকভাবে ব্যবসাটা এগিয়ে নিয়েছি। কিন্তু তুমি এসব কথা আমাকে বলছো কেন? বলছি তার কারণ, শোন, আমি চাই এবার এই ব্যবসার হালটা তুই ধর। কি বলো? তোমার মাথা ঠিক আছে? এত তাড়াতাড়ি কিভাবে? এটাই তোর উপযুক্ত সময়। তোকে এখনো পুরোপুরি ভাবে ব্যবসা দায়িত্বটা দিব না, তোকে আমার সাথে রেখে আগে ব্যবসায় ভালো করে শিখে নিতে হবে তারপর। ও তাহলে ঠিক আছে। আমি তো মনে করছি তুমি এখনই সব দায়িত্ব আমাকে দিয়ে দিচ্ছ। এখন দিচ্ছি না, এই না যে ভবিষ্যতে দেব না, তোমাকে ভালোভাবে তৈরি হতে হবে। এখন যাও, তোমার ছুটি। তারপর আব্বুর থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলাম। বাড়িতে ঢুকতেই আম্মুর ডাক পড়লো। কি রে, কোথায় গিয়েছিলি? আর বইলো না, আব্বু ফোন করে অফিসে যেতে বলল। তা চলে এলি কেন? তোমার মনে নেই আজকে তো আমার অফিস ছুটি? ও আচ্ছা। তাহলে আমি আসি। শোন, তোকে তোর দাদু খুঁজছে। ওকে, আমি যাচ্ছি। এই বলে দাদুর রুমের দিকে গেলাম। গিয়ে ভিতর থেকে দেখি কান্নার আওয়াজ আসছে। উকি মেরে দেখি লিজা দাদুর কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কান্না করছে। তার মানে শাকচুন্নিটা দাদুর কাছে বিচার দিছে। আমি দরজার সামনে গিয়ে বললাম, আসতে পারি? ও আসুন আসুন, আপনার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছি। কি ব্যাপার দাদু এত সুন্দরভাবে কথা বলছে কেন? ডালমে কুচ কালা হ্যাঁ। তা আমাকে ডাকার কারণ কি? এখানে এসে বসুন। তারপর দাদুর পাশে গিয়ে বসলাম। কি ব্যাপার, ও কান্না করছে কেন? কেউ মেরেছে নাকি? ওই জন্য তো তোকে ডাকলাম। আমি কি কিছু করেছি নাকি? সেটা আমি কিভাবে বলবো? এখন বল, ও কান্না করছে কেন? ওকে, যে আমি ওর খবর রাখবো। বেশি কথা বাড়াস না, আমি দেখেছি ও তোর রুমে থেকে কান্না করতে করতে এসেছে। এই রে, তার মানে দাদু সবকিছু দেখে ফেলেছে। কিন্তু আমি তোকে কিছু করিনি। তুই যদি কিছু না করিস তাহলে ও কি শুধু শুধু কান্না করছে নাকি? দাদু তুমি জানো না, মেয়েরা একটু বেশি ন্যাকামো করে। এই কথা বলতেই লিজা কান্না করতে করতে ওর রুমে চলে গেল। বুঝলাম না এত কান্না করার কি আছে। দিলি তো মেয়েটাকে আবার কাঁদিয়ে। ও মাই সুইট দাদু, তুমি থাকো, আমি ওর রাগ ভাঙিয়ে আসছি। তারপর দাদু রুম থেকে বের হয়ে লিজার রুমে গেলাম। গিয়ে দেখি জানালার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আমি রুমে ঢুকে আস্তে করে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর ওর কাছে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ও হঠাৎ করে কেঁপে উঠলো। এখানে কি চাই? এখনো রাগ করে আছিস? না, আমি কারোর উপর কোনো রাগ নেই। ও আচ্ছা। এই বলে ওর গালে একটা কিস দিলাম। এটা কি হলো? কেন, তোর ভালো লাগেনি? আরেকটা দিব? কুত্তা ছাড় বলছি আমাকে। না ছাড়লে কি করবি? ও নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কি হলো? ছাড়তে বলছি না? ছাড়তে পারি একটা শর্তে। কি শর্ত? আগে বল আমাকে ক্ষমা করে দিয়েছিস, তারপর ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, যা, ক্ষমা করে দিলাম।
আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি বলছি, তোর উপর আমার কোনো রাগ নেই। তাহলে আমাকে একটা পাপ্পি দে, তারপর বুঝবো আমাকে ক্ষমা করেছিস। পারবো না। ওকে, তাহলে আমিও ছাড়বো না। বোঝার চেষ্টা কর, আমি সত্যিই ক্ষমা করে দিয়েছি। না, বিশ্বাস হচ্ছে না। বলছি তো আমাকে একটা পাপ্পি দিতে, তারপর বিশ্বাস করব। আচ্ছা ঠিক আছে, আগে চোখ বন্ধ কর, তারপর দিচ্ছি। আমি ওর কথা মতো চোখ বন্ধ করলাম, তারপর ও যা করলো। হঠাৎ করেই ও আমার থেকে দূরে সরে গেল। এটা কি হলো? কেন, কিস দিলাম তো। তুই কিন্তু আমার সাথে চিটিং করেছিস। করেছি। কি করবি তুই? কিছুই করব না, শুধু জেসিকার কাছে গিয়ে বলবো একটা ইয়ে দিতে। একথা বলতেই ও রেগে আগুন হয়ে গেল। ও এক দৌড়ে আমার কাছে এসে শার্টের কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। কুত্তা, তুই কি বললি? ওই মেয়ের থেকে ইয়ে নিবি, তাই না? তো কি করব? আমার তো কেউ নেই যে ইয়ে দিবে। তোকে যদি ওই মেয়ের আশেপাশে দেখি তো খবর আছে। 100 বার যাবো, কি করবি তুই? কি করব দেখবি। এই বলে ও আমার মাথার পিছনে হাত দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। শুরু হলো রোমান্টিক অত্যাচার। আমি ওকে চাপটে ধরলাম। পুরো 5 মিনিট আমার ঠোঁটের উপর অত্যাচার করলো, তারপর ছেড়ে দিয়ে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। ভালোবাসিস? কেন, সেটা কি আজ বুঝতে পারলি? অনেক আগে থেকেই জানতাম। তো ডায়েরি পড়ার পর আরো শিওর হলাম। তার মানে তুই আমার ডায়েরি চুরি করেছিস? আমি কেন তোর ডায়েরি চুরি করব? তাহলে কোথায় পেয়েছিস? তারপর আমি ওকে সবটা বললাম। সব শোনার পরও বলল, বুঝেছি। একই তো হলো। একই হলো মানে? তুই তো আমাকে ডায়েরিটার সাথে সাথে ফেরত দিসনি। তো কি হয়েছে? তোর মাথা হয়েছে। এখন ছাড় আমাকে। আমি তো কখন ছেড়ে দিয়েছি। দেখ, এখন একদম দুষ্টামি করবি না। আমাকে যেতে দে, অনেক কাজ আছে। ঠিক আছে, তাহলে যা। ওকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আমার গালে একটা কিস দিয়ে চলে গেল। তারপর আমি রুমে এসে ফ্রেশ হলাম, বিছানায় বসে আছি। হঠাৎই কোথা থেকে জেসিকা ওর মা বাবার সাথে আমার রুমে আসলো। আরে আঙ্কেল, আপনারা? তোমার সাথে একটু গল্প করতে আসলাম। ও আচ্ছা, আপনারা দাঁড়িয়ে কেন, বসুন না। তারপর ওনারা বসলেন। জেসিকা আমার গা ঘেঁষে বসে আছে। মেয়েটার লজ্জা শরম বলতে কিছুই নেই। নিজের মা বাবার সামনে ওনাদের সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম। ওনাদের কথা শুনে বুঝলাম ওনারা অহংকারী। 3 জনে বকবক করে আমার মাথা খারাপ করে দিল। তারপর ওর মা বাবা চলে গেল, কিন্তু জেসিকা যাচ্ছে না। কেন জানি তোমার সাথে থাকতে আমার অনেক ভালো লাগে। কি বলেন? সত্যি বলছি, মনে হয় তোমাকে। কি? তুমি বুঝে নাও। আপনার মনে কি চলছে আমি কিভাবে জানবো? দেখ, এখন না, পরে বলবো। না বললেই ভালো হয়। কালকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। না, যেতে পারবো না, অফিস আছে। একদিন অফিসে না গেলে কিচ্ছু হবে না। আব্বু ছুটি দিবে না? আঙ্কেলকে আমি বলে রাজি করাবো, তোমাকে ভাবতে হবে না। হঠাৎই কোথা থেকে লিজা আসলো, এসে আমাদের দুজনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে দেখে জেসিকা আরো বেশি করে আমার গা ঘেঁষে বসছে। কি রে তুই? এই তো আপনার জন্য নাস্তা দিয়ে আসলাম। আমিও আরো ভাবছিলাম তোকে এখন বলবো, তখন জেসিকা বলে উঠলো, ওকে, বলার দরকার নেই। এবার থেকে তোমার যা লাগবে আমাকে বলবে। ধুর, আপনাকে কেন বলবো? আপনি তো এই বাড়ির অতিথি। কিছুদিন পরে তো সব আমাকেই করতে হবে, তাই আগে থেকেই অভ্যাস করবো ভাবছি। আপনাকে করতে হবে মানে? ও তুমি বুঝবে না। তুমি দাঁড়িয়ে আছো কেন? খাবারটা রেখে চলে যাও। লিজা রেখে হন হন করে খাবারটা রেখে চলে গেল। তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই খেতে পারবো। খাইয়ে দিলে এমন কোনো কষ্ট হবে না, তুমি হা করো। তারপর এক প্রকার জোর করেই জেসিকা আমাকে নিজের হাতে খাইয়ে দিল। এদিকে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিজা এসব দেখছে আর রাগে ফুলছে। আমাকে খাইয়ে দিয়ে জেসিকা চলে গেল। যাক, আপদটা বিদায় হলো। এভাবে কিছু সময় চলে গেল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। হঠাৎই লিজার কথা মনে হলো। না, গিয়ে দেখি আমার জানটার কি করছে। ওর রুমের সামনে গিয়ে উকি মারলাম, না রুমে নেই তো। এত রাতে কোথায় গেল? একবার ছাদে গিয়ে দেখি কেউ একজন দোলনায় বসে বসে দোল খাচ্ছে। বাহ বাহ, আমি ওনাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর উনি এখানে বসে দোল খাচ্ছে। ওর পাশে বসলাম। ও কিছু বলছে না, আমার দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে ফিরে রইল। কি হলো, কথা বলছিস না কেন? মনে হয় তখনকার জন্য রেগে আছে। আমি ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। আমার কাছে কেন এসেছেন? যান না ওই মেয়েটার কাছে। ওর গালে একটা কিস দিয়ে বললাম, ওর কাছে কেন যাব? আমি ওকে ভালোবাসি নাকি? এখন তো একজনের গায়ের সাথে আরেকজনের লেগে বসেছেন, আর এখন বলছেন ভালোবাসেন না। ধ্যাত, পাগল হলি নাকি? ও তো আমার গায়ে পড়ছিল। বাহ, কি মধুর প্রেম! আপনাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। কি করব বল, বাধ্য হয়ে খেতে হলো।
ওনার কাছে যান না, আমার কাছে কেন এসেছেন? আপনি তো কচি খোকা, বাধ্য হয়ে ন্যাকামো হচ্ছে। কি বললি? আমি ন্যাকামো করছি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি আর তোর কাছে আসবো না। এই বলে যেই উঠতে যাব, অমনি লিজা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এই আমি তো এমনি বলছিলাম। না ছাড়, আমি তো তোর সাথে ন্যাকামো করছি। আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। ওড়না দিয়ে আমার চোখ মুছে দিল। পাগল একটা, এই সামান্য কথাটা নিয়ে কান্না করার কি আছে? তো কি করব, তুই তো আমার কথা বুঝতেই চাইছিস না। আমি না বুঝলে কে বুঝবে? হঠাৎই আমি ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা তুই এত রাগ দেখাস কেন? কোথা থেকে আসে তোর এত রাগ? জানি না, তবে এই মেয়েটাকে তোর সাথে দেখে আমার অনেক রাগ মনে হয়। তখন গিয়ে না, এরকম কিছু করবি না। কেন করব না? ও তোর সাথে কথা বলবে কেন? কেন বুঝছিস না? উনি হচ্ছে আমাদের বাড়ির অতিথি, কিছুদিন থেকে চলে যাবে। অল্প কয়েকটা দিন ওকে সহ্য কর। তাই বলে ও তোর সাথে গা ঘেঁষাঘেঁষি করবি? আমি সেটা মেনে নেব? করলে করুক, এই কথা বলে যেন নিজের পায়ে নিজে কোড়াল মারলাম। লিজা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন কাঁচা খেয়ে ফেলবে। লুচ্চা বেড়াল, কি বললি তুই? এই বলে আমার চুলগুলো ধরে জোরে জোরে টানতে লাগলো। কি করছিস কি? ব্যথা পাচ্ছি তো। না, তুই কি বললি? আমি তো মজা করে বলেছি। তোরা ছেলেরা না এরকমই, একটা থাকতে আরেকটার দিকে নজর দিস। আমি কি অন্যদের মতো নাকি? কেন বুঝছিস না? আমি কথাটা জাস্ট মজা করে বলেছি। তুই তোর মনের কথা আমাকে বলে দিলি, লুচু কোথাকার। লুচু তাই না? হুম। এবার দেখ লুচু কাকে বলে। এই বলে মাথার পিছনে হাত দিয়ে মাথাটা নিচু করে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। ও ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। এভাবে অনেকক্ষণ কিস করলাম, তারপর ছেড়ে দিতেই ও হাঁপাতে লাগলো। এভাবে তাকাবি না, আমার ভয় করে। কুত্তা, তোকে আমি। কি মারবি? ঠিক আছে মায়ের। তুই 2 মিনিট দাঁড়া, আমি আসছি। তারপর ও উঠে কোথায় যেন গেল। কিছুক্ষণ পরে আসলো, কিন্তু একা নয়, হাতে একটা লাঠি নিয়ে আসলো। তার মানে ও আমাকে সত্যি সত্যি মারবে। এটা দিয়ে কি করবি? তো লুচ্চা আমি বার করব। কি, তুই আমাকে সত্যি সত্যি মারবি? কেন? তুই তো বললি এখন তোর আশা পূরণ করব। তারপর ও আমাকে মারতে লাগলো, তবে বেশি জোরে নয়। ও যেভাবে মারছে একটা পিঁপড়াও মরবে না। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। আমি ব্যথা পাওয়ার ভান করে কান্না করতে করতে নিজের রুমে চলে গেলাম। লিজা পিছন থেকে অনেক ডাকলো, ওর কথা না শুনেই নিজের রুমে চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। এদিকে লিজা মনে মনে বলতে লাগলো, না, ওকে এইভাবে মারা উচিত হয়নি। বেচারার নিশ্চয়ই লেগেছে। এখন তো দরজাও খুলবে না, গিয়ে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে রাগ ভাঙাবো। সকালে কারো দরজা ধাক্কানোর শব্দে ঘুমটা ভেঙে গেল। এই সকাল সকাল আবার কে এলো? ঘড়ির দিকে তাকিয়ে তো হা হয়ে গেলাম, কারণ 10টা বেজে গেছে। এই সময় তো আমার অফিসে থাকার কথা। আজকে কেউ আমাকে অফিসে যাওয়ার জন্য ডাকলো না কেন? আমি উঠে দরজা খুললাম, বাইরে দেখে আপরটা মানে জেসিকা দাঁড়িয়ে আছে। এই যে মিস্টার, আপনার ঘুম ভাঙলো তাহলে? আজকে কেউ আমাকে ডেকে দেয়নি। আমি বারণ করেছি তাই। আপনি বারণ করেছেন মানে? তোমাকে বলেছিলাম না আমার সাথে এক জায়গায় যেতে হবে? এই কথাটা আঙ্কেলকে বললাম, আর উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। তোমাকে আমার সাথে যেতে বললেন। আব্বু যখন বলেছে তখন যেতেই হবে। আচ্ছা আপনি এখন যান। আর শোনো, ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। তারপর উনি চলে গেলেন। কেন যে বারবার আপরটার সাথে জড়িয়ে যাচ্ছি বুঝতে পারছি না। এর থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। লিজা বসে বসে টিভি দেখছে, আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। ও মনে মনে ভাবছে আমি এখনো অফিসে যাইনি কেন। উঠে আমার দিকে আসলো, আমি গিয়ে টেবিলে বসলাম। আম্মুকে বললাম নাস্তা দিতে, কিন্তু আম্মু আসলো না, লিজা আসলো। কি রে, তুই আজকে অফিসে যাসনি? চুপ করে আছি। কি রে, কথা বলছিস না কেন? আম্মুকে ডাকতে লাগলাম। ওনাকে ডাকছিস কেন? কি লাগবে আমাকে বল। আম্মু আসলো। কি রে, ষাঁড়ের মতো চেঁচামেচি করছিস কেন? কিছু খেতে দাও, খিদা লাগছে। লিজা, ও কি খাবে? ওকে বানিয়ে দে তো। আমি যার তার হাতের খাবার খাই না, তুমি বানিয়ে দিলে খাবো, না হলে উঠে যাচ্ছি। তোর আবার হঠাৎ করে কি হলো? আচ্ছা বস, বানিয়ে দিচ্ছি। লিজা চোখ মুছতে মুছতে উপরে গেল। না, মনে হয় একটু বেশি করে ফেলেছি। তারপর আমি নাস্তা করে উপরে গিয়ে বসে রইলাম। হঠাৎই কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। সে আর কেউ নয়, লিজা। কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি তুই ব্যথা পাবি। তোর কোনো ক্ষমা নেই, যা এখান থেকে। বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি তুই কষ্ট পাবি। না, বুঝতে হবে। আপনি এখন চলে যান, আর কখন আমার সামনে আসবেন না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না।
অনেক ভালোবেসে ফেলেছি। কেমন ভালোবাসা সেটা তো রাতেই বুঝতে পারছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে, আর কখনো এমন করব না। বলছি না আপনাকে চলে যেতে। আমি চলে গেলেই ভালো থাকবি। থাকবো। ঠিক আছে, চলে যাচ্ছি, আর কখনো তোর সামনে আসবো না। তারপর ও উঠে চলে যেতে লাগলো। আমি উঠে পিছন থেকে ওর এক হাত টান দিলাম, সাথে সাথে ও আমার গায়ের উপর পড়ে গেল। তারপর শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এই যে ম্যাম, আমাকে ছেড়ে কোথায় যাবে? না, ছাড়ুন আমাকে, আমি চলে যাব। ওর গালে একটা চুমু দিয়ে বলতে লাগলাম, আমি যদি যেতে না দিই? না, আমি চলে যাব। আমি তো আপনাকে কষ্ট দিই। আচ্ছা ঠিক আছে, যাও। ও আমাকে ওর পুরো গায়ের শক্তি দিয়ে জড়িয়ে ধরলো। কি ম্যাম, যাচ্ছেন না কেন? আমি ছেড়ে দিয়েছি, এবার যেতে পারবেন। লিজা, এবার আমাকে ছাড়ো, কেউ রুমে আসলে দেখে ফেলবে। দেখলে দেখুক, আমার কিচ্ছু যায় আসে না। পাকা পাকা কথা শিখেছিস তো? তুই কবে এত বড় হয়ে গেলি? তোর কি মনে হয় আমি এখনো ছোট থাকবো? মানে কিছু না। আচ্ছা শোন, আমার এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে। তুই 2 মিনিট বস, আমি নিয়ে আসছি। এই বলে ও কিছু দূর যাওয়ার পর ওকে এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। তারপর ওকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। ওর হাত দুটো আমার হাতের মুঠোর মধ্যে নিলাম। ওর সারা শরীর কাঁপছে। ওর নিঃশ্বাসের শব্দ শুনতে লাগলাম। তারপর ধীরে ধীরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। ও আমাকে ছাড়ছে না, পাগলের মতো কিস করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। ও আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তারপর এক দৌড়ে ও রুমে চলে গেল। এদিকে বাইরে থেকে জেসিকা এসব দেখে ফেললো। জেসিকা কান্না করতে করতে ওর মা বাবার কাছে গেল। কি হলো, কান্না করছিস কেন? বাবা, আমি বিয়ে করব, যত তাড়াতাড়ি পারো তোমরা আমার বিয়ে দিয়ে দাও। হঠাৎ করে তোমার মাথায় বিয়ের ভূত ঢোকালো কে? তোমরা বিয়ে দেবে কিনা বলো, না হলে কিন্তু আমি কিছু করে ফেলবো। ও যা বলছে তাই করো, তুমি পাত্র দেখা শুরু করো। পাত্র দেখতে হবে না, আমার পছন্দের একজন আছে। তা কে সে? নাম কি, ঠিকানা বলো, আমি আজই ওদের সাথে কথা বলে আসবো। তুমি পাত্রের বাড়িতেই আছো, ওর নাম হচ্ছে আরমান। কি? অবাক হওয়ার কিচ্ছু নেই, তুমি আজকেই সবকিছু ঠিক করে ফেলো। আচ্ছা ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। ওকে, আমি তাহলে আসছি, তোমার হবু জামাইকে নিয়ে ঘুরতে যাব। তারপর জেসিকা চলে গেল। আমার রুমে আসলো, এসে আমাকে রেডি হতে বলল। আমি বাইরে এসে ওর জন্য অপেক্ষা করলাম। লিজা এখনো কিছু জানে না আমি যে ওর সাথে ঘুরতে যাচ্ছি। জানলে কি করবে আল্লাহ জানে। কিছুক্ষণ পরেই মনে হলো আমার সামনে আকাশের পরী দাঁড়িয়ে আছে। জেসিকাকে একদম পরীর মতো লাগছিল। ওর দিকে হা করে তাকিয়ে আছি। ও আমার সামনে এসে হাতের তুড়ি মেরে বলল, এই যে মিস্টার, এভাবে কি দেখেন? কিছু না, চলেন। চলো। তারপর গাড়িতে বসে ড্রাইভিং করতে লাগলাম। জেসিকা আমার সাথে বসলো। কিছুক্ষণ নীরব থাকলাম। জেসিকা নীরবতা ভেঙে বলল, আব্বু আম্মুকে বলেছি। কি বলছেন? আমার আর তোমার বিয়ের কথা। আব্বু আম্মুর সাথে সাথে রাজি হয়ে গেল। এ কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সাথে সাথে গাড়ি দাঁড় করালাম। কি হলো, এভাবে গাড়ি দাঁড় করালে কেন? আপনি এসব কি বলছেন? আমাদের বিয়ের কথা মানে? এত রেগে যাওয়ার কি আছে? তোমাকে এখন থেকে আর আমাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে হবে না। 1 মিনিট, আমি কখন বলেছি আপনাকে আমি ভালোবাসি? কিছু কথা বলতে হয় না, বুঝে নিতে হয়। উফ, মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। কি সব ভুলভাল বকছে। এখন যে করি হোক বিয়েটা আটকাতে হবে। আপনার মাথা বুঝে নিতে হয়। আর শুনুন, আপনাকে আমি ভালোবাসি না। ওকে, এখন না হলেও বিয়ের পরে তো ফাঁসবে। এখন বেশি কথা না বলে গাড়ি স্টার্ট করো, দেরি হয়ে যাচ্ছে। তারপর আবার গাড়ি স্টার্ট করলাম। একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থেকে নামতেই ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমরা এখানে কেন এসেছি? এটা আমার ফ্রেন্ডের বাড়ি, আজকে ওর জন্মদিন, পার্টি দেওয়া হয়েছে। ও, এটাই আপনার কাজ ছিল? এখন বেশি কথা না বলে ভেতরে আসো। তারপর ও আমার হাত ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। ভিতরে গিয়ে তো আমার মাথা খারাপ হয়ে গেল। যেদিকে তাকাচ্ছি শুধু মেয়ে আর মেয়ে। সত্যি কথা বলতে এখন এতগুলো মেয়ের মধ্যে নিজেকে বড্ড অসহায় লাগছে। আমাদের দেখেই সবগুলো আমাদের দিকে এগিয়ে আসলো। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? সেটা তো তোর দুলাভাইকে জিজ্ঞেস কর। তাহলে ইনি আমাদের হবু দুলাভাই? ওকে নিয়ে ভালো করে খাতে যত্ন কর। আমি তো ভয় পেয়ে গেলাম। কি বলছো? না, ওদের সাথে কোথাও যাব না। এতগুলো মেয়ের সাথে কিভাবে যাব? ওরা সবাই মিলে যদি আমাকে পুরুষ নির্যাতন করে, আল্লাহ এদের থেকে আমাকে বাঁচাইও।
তা আমাদের বার্থডে কাল কোথায় দেখছি না যে? ও ওপরে আছে, যা গিয়ে দেখা করে আয়। তুমি এখানে থাকো, আমি উপর থেকে আসছি। এই বলে জেসিকা আমাকে একা ফেলে চলে গেল। এদের মাঝে অসহায়ের মতো বসে আছি। দুলা ভাই, আপনার কি কিছু লাগবে নাকি? আরেকজন বলল, লাগবে মানে? আসার পর থেকে কি কিছু খেয়েছে নাকি? দেখছিস না বেচারা ঘামছে। যা তো ওনার জন্য শরবত নিয়ে আয়। তারপর সবাই মিলে আমার সাথে কথা বলতে লাগলো, যেন আমি চাকরির ইন্টারভিউ দিতে আসছি। একটা কথা বুঝলাম না, পার্টি তো সবাই রাতে করে, উনি দিনে পার্টি আয়োজন করছে কেন? মনে হয় সবাই জেসিকার মতো পাগল। এইভাবে কিছুটা সময় চলে গেল। পার্টি শেষ হতে হতে বিকেল 4টা বেজে গেল। তারপর জেসিকাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসেই নিজের রুমে না গিয়ে লিজার রুমে গেলাম। গিয়ে দেখি ও শুয়ে শুয়ে কান্না করছে। ওর কাছে গিয়ে বসলাম। এই যে ম্যাম, আপনার আবার কি হলো? উঠে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমার বুকে মাথা রেখে কান্না করতে লাগলো। এই পাগলি, কি হলো, কান্না করছো কেন? ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা বাবা তোর বিয়ে ঠিক করেছে। জানি, কিন্তু এখানে কান্না করার কি আছে? ও, তার মানে তুইও এই বিয়েতে রাজি? কেন রাজি হব না? এমন একটা সুন্দরী মেয়ে কি হাতছাড়া করা যায়? তাহলে আমার কাছে কেন এসেছিস? ছাড় আমাকে, পুরো ছেলেরা এমনই হুশ। আজকে ঠোঁটে কি লিপস্টিক দিয়েছিস? তুই আমার লিপস্টিকের দিকে নজর দিয়েছিস কেন? কারণ আমি এখন তো সব লিপস্টিক শেষ করব। শেষ করবে মানে কিভাবে? এইভাবে সাথে সাথে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমার গায়ের জোরের সাথে পেরে উঠছে না। 5 মিনিট পরে ছেড়ে দিলাম। ওর চোখের দিকে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন আগুনের ঘোলা বের হবে। দেখলি তো কিভাবে তোর লিপস্টিক শেষ করলাম? তোকে তো আমি খুন করে ফেলবো। ওর হাতে একটা ফল কাটার ছুরি দিয়ে বললাম, নে এবার খুন কর, দেখি কেমন পারিস। ও হাত থেকে ছুরিটা ফেলে দিল। তারপর আবার আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আমি তোকে কোনোভাবেই হারাতে পারবো না। এই বিয়েটা করতে তুই রাজি হইস না। ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, পাগলি মেয়ে একটা, এত কান্না করার কি আছে? আমি তো জীবনেও এই বিয়ে করব না। সত্যি বলছিস? তোর কি মনে হয় এত সহজে তোকে ছেড়ে দিব? এই কথা বলতেই ও আমার গালে চুমু দিতে লাগলো। আমি ওকে জড়িয়ে ধরে ওর কানে কানে বললাম, এই যে ম্যাম, একটু অপেক্ষা করুন, আগে বিয়েটা হোক, তারপর দেখব কত আদর করতে পারেন। ও লজ্জায় আমার বুকে মাথা দিয়ে মুখ লুকালো। তারপর ওর রুম থেকে নিজের রুমে চলে আসলাম। না, এখন যে করি হোক বিয়েটা আটকাতে হবে। এই ব্যাপারে আম্মুর সাথে কথা বলতে হবে। আম্মু কাজটাকে ঠিক করলে, আমার অনুমতি না নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে। কি করেছি ওটা তো বল। তুমি জেসিকার সাথে আমার বিয়ে ঠিক করেছো কেন? যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তাছাড়া জেসিকার কি কোনো অংশে কম আছে নাকি? কম আছে, মনের দিক থেকেও ও এখনো অনেক ছোট। তোর কি কেউ পছন্দ আছে? থাকলে বল। আছে, আমি লিজাকে ভালোবাসি, আর লিজাও আমাকে ভালোবাসে। তুই সত্যি বলছিস তো? আম্মু, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমারও লিজাকে পছন্দ ছিল, কিন্তু এতে আমার কিছু করার নেই। তোর বাবা যা বলেছে তাই হবে। তাই বলে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করব, যাকে কখনোই মেনে নিতে পারবো না? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে তোর আব্বুর সাথে কথা বলবো। তাই বলো, না হলে আমি বলে রাখছি, ওর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। কোন বাবা মা চায় না তাদের ছেলে মেয়ে খারাপ থাকুক? তুই যখন বলছিস, আমি তোর বাবাকে বুঝাবো। শুধু বোঝালে হবে না, যে করি হোক এই বিয়ে আটকাতে হবে। ওকে, আমি দেখছি কি করা যায়। আমার খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও। তুই রুমে যা, আমি আসছি। তারপর আমি রুমে এসে কিছুক্ষণ নীরবে বসে রইলাম। এখন আমার একটাই লক্ষ্য, যে করি হোক বিয়েটা ভাঙতে হবে। রুমে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে বসে বসে আমার বিদেশি বন্ধুদের সাথে চ্যাট করতে লাগলাম। হঠাৎই কোথা থেকে ওই আপদটা এসে হাজির হলো, হাতে খাবারের প্লেট। তার মানে আম্মু পাঠিয়েছে। ও, আম্মুকে নিয়ে আর পারি না, আর লোক পেল না। তোমাকে সারা বাড়ি খুঁজছি, আর তুমি ছাদে বসে আছো। ভালো লাগছিল না, তাই ছাদে আসলাম। এই নাও, খাবারটা খেয়ে নাও, আমি নিজের হাতে বানিয়েছি। তা এটা কি খাওয়ার যোগ্য হবে? না মানে বলতে চাইছিলাম কি, আপনি কি কখনো রান্নাঘরের আশেপাশে গিয়েছেন? না, এই প্রথম গেলাম, তাও আবার তোমার জন্য। এখন খেয়ে বলো কেমন হয়েছে। নুডলস বানিয়েছেন, কিন্তু এগুলো কালার লাল হয়ে আছে কেন? বেশি না, একটু ঝাল হয়েছে, তুমি খাও না। তারপর উনি জোর করে আমাকে নুডলস খাইয়ে দিল। খাওয়ার সাথে সাথে যেন
আমার মুখ দিয়ে আগুনের গোলা বের হবে। পানি পানি বলে চিৎকার করতে লাগলাম। তারপর পানি খেয়ে একটু ভালো লাগলো। এগুলো কি বানিয়েছেন? নুডলস খেলাম নাকি মরিচের গুঁড়ো খেলাম? এত ঝাল কেউ দেয় নাকি? সরি, আমি বুঝতে পারি নাই। জীবনে প্রথমবার তৈরি করলাম তো। এই মেয়েকে নাকি আমাকে বিয়ে করতে হবে। যে বিয়ে করবে তার জীবন তেনা তেনা হয়ে যাবে। এই নিন আপনার নুডলস, আপনি খান। এই বলে নুডলসের বাটিটা ওর হাতে দিলাম। প্লিজ, তুমি রাগ করো না, আমি আবার বানিয়ে আনছি। দাঁড়াও, এবার আর কোনো ফুল হবে না। এদিকে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ একজন আমার কথাগুলো শুনছিল। সে আর কেউ না, জান্নাত। কথাগুলো শুনছে আর মুচকি মুচকি হাসছে। আপনাকে আর কিছু করতে হবে না, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বলো? দেখুন, আপনি বিয়েটা ভেঙে দেন, আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। বিয়ে ভাঙবো মানে কি সব আবল তাবল বলছো? মানে হলো আমি আপনাকে ভালোবাসি না। এখন না ভালোবাসলে বিয়ের পরে ভালোবাসলে হবে? আমি আরেকজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে মেনে নিতে পারবো না। কাকে ভালোবাসো? লিজা, ওকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। না, তোমার কথা আমি বিশ্বাস করি না। ওকে আপনাকে প্রুফ দিচ্ছি। 1 মিনিট দাঁড়ান। আমি লিজাকে ডাকতে লাগলাম, সাথে সাথে ও চলে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। কি হলো, এভাবে তাকিয়েছিস কেন? ওর কথার উত্তর না দিয়ে এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। ওর শরীরের সাথে আমার শরীর স্পর্শ করতেই ওর সারা শরীরে যেন কারেন্ট বয়ে গেল। আমি ওর মাথার পিছনে হাত দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। লিজা ও আমাকে জড়িয়ে ধরলো। এইসব দেখার পর জেসিকা কান্না করতে করতে নিচে চলে গেল। জেসিকা চলে যাওয়ার পর লিজা আমার দিকে হা করে তাকিয়ে আছে। মুখ বন্ধ করো, না হলে মশা ঢুকবে। তুই কি এই জন্যই আমাকে ডেকে আনলি? কুত্তা, তুই কিন্তু দিন দিন লুচু হয়ে যাচ্ছিস। তোর কি মনে হয় আমি এসব মজা করে করেছি? আমার তো তাই মনে হচ্ছে। এর তো কোনো কারণ থাকার কথা না। ওকে, তাহলে শোন। তারপর ওকে সবটা বুঝিয়ে বললাম। সব শোনার পর ও বলল, তারপরেও ওনার সামনে আমাকে কিস করা উচিত হয়নি। সরি, ভুল হয়েছে, যা আর কখনো তোকে স্পর্শ করব না। এই বলে নিচে চলে আসলাম। এত রেগে যাওয়ার কি আছে? ওই দাঁড়া বলছি। আরে, আমি তো মজা করছিলাম। ওর কথার তোয়াক্কা না করে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। এভাবে কিছুদিন চলে গেল। জেসিকা এখন আর আমার সাথে কথা বলে না, আর লিজা কথা বলতে আসলে ওকে এড়িয়ে যাচ্ছি। এখন একটু অফিসের কাজে নিজেকে ব্যস্ত রাখছি। অফিসে বসে আছি। আজকে নাকি জেসিকারা চলে যাবে, ওরা আবার বিদেশ চলে যাবে, তাই ওদের বিদায় দিতে বিমান বন্দরে আসলাম। জেসিকা আমার দিকে বারবার তাকাচ্ছিল, হয়তো কিছু বলতে চাইছে। সময় না থাকে ওনার সাথে কথা বলতে পারলাম না। আর হ্যাঁ, বিয়েটাও ভেঙে গেছে। ওদেরকে বিদায় দিয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। লিজাও আসছে। আজকে ওকে অনেক খুশি লাগছে। তার কারণ হয়তো বুঝতে পারছেন। আব্বু আম্মুরা আগেই চলে গেল। লিজাকে আমার সাথে আসতে বলল। লিজা আমার সাথে সামনে বসেছে। আপনি যদি পিছনে বসতেন ভালো হতো। কেন, সামনে বসলে সমস্যা কি? কারণ আপনি একটা মেয়ে আর সামনে একটা লুচু ছেলে আছে, তাই কখন কি ঘটতে পারে বলা যায় না। এই কথা বলতেই ও কান্না করে দিল। কখন কি না বলেছি তার জন্য তুই এমন করছিস? বিশ্বাস কর, ওই দিন আমি কথাটা মজা করে বলেছিলাম। এতে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? সত্য তো এটাই, আমি একজন লুচু। প্লিজ আমাকে ক্ষমা করে দে, না হলে কিন্তু আমি কি করবেন? নিজেকে শেষ করে দেব। কি একটা বাজে ছেলের জন্য নিজেকে শেষ করে দিবেন? তারপর ও যা করলো, এই কথা বলার পরে রাগে ওর চোখ মুখ লাল করে ফেললো। তারপর আমার মাথার পিছনে হাত দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। এইভাবে অনেকক্ষণ পর্যন্ত আমার ঠোঁটের উপর নির্যাতন করলো। তারপর ছেড়ে দিল। আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর কান্না করতে লাগলো। প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি আর তোর অবহেলা নিতে পারছি না। আমি ভাবলাম না, মেয়েটাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। এই ছাড়ুন আমাকে, আপনার ন্যাকামো আমার সহ্য হচ্ছে না। সরি বলছি তো। ওর চোখে পানি টলমল করছে। আমি এখন আর আপনাকে ভালোবাসি না। কালকে আমি দেশের বাইরে চলে যাচ্ছি। কি? প্লিজ আমাকে এত বড় শাস্তি দিস না, তোকে ছাড়া থাকতে পারবো না। ধ্যাত, আপনার এসব ন্যাকামো দেখার টাইম নাই, শুনুন বলছি। তারপর ওকে জোর করে ছাড়িয়ে নিলাম। ও পাশে বসে বসে কান্না করছে। তারপর বাড়িতে চলে আসলাম। এভাবে আরো কিছুদিন চলে গেল। আজকে লিজার বিয়ে হচ্ছে। বিয়েটা আমার সাথেই হচ্ছে, কিন্তু ও সেটা জানে না। ও জানে আমি এখন বিদেশে আছি। হঠাৎই লিজার রুম থেকে চিৎকার শোনা যাচ্ছে। লিজা নাকি বিষ খেয়েছে। একথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সাথে সাথে ওকে নিয়ে হাসপাতালে গেলাম। আম্মু আমার সামনে এসে ঠাস করে আমার গালে একটা চড় দিল। আজকে তোর জন্য মেয়েটার এই অবস্থা হলো।
ওর যদি কিছু হয়? আমি কি জানতাম নাকি ও এমন করবে? চুপ, সব জায়গায় তোর মজা করতে হবে। এখন যে করেই হোক লিজাকে আমার কাছে এনে দাও। এখন কান্না করে কিছু হবে না, মেয়েটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস। ভুল হয়ে গেছে। আমাকে না বলে লিজাকে গিয়ে বল। এরই মধ্যে একটা নার্স এসে বলল, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে। তারপর একে একে সবাই দেখা করতে গেল। আম্মু মনে হয় সব বলে দিয়েছে। যা, ও তোকে ডাকছে। হুম। আর শোন, ওকে আর কষ্ট দিস না। তারপর আমি লিজার কেবিনে ঢুকলাম। আমাকে দেখেই ওর মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ওর পাশে গিয়ে বসলাম। কথা বলবি না আমার সাথে? লিজা কিছুই বলছে না। আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনি আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছেন, এখন চলে যান এখান থেকে। তোকে ছাড়া কোথায় যাব? কেন, জাহান্নামে যান। ওখানে গেলেও তোকে নিয়ে যাব। লিজা কিছুই বলছে না। আমি ওর হাতের উপর একটা হাত রাখলাম। ও এক ঝাটকায় সরিয়ে ফেললো। তারপর ওকে আমি শক্ত করে জড়িয়ে ধরলাম। ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এত সহজে ছাড়াতে পারবি না। এখন আসছে ভালোবাসা দেখাতে। আমি ওর গালে একটা চুমু দিয়ে বললাম, অনেক ভালোবাসি। কচু ভালোবাসিস? যদি ভালোবাসতি তাহলে এত কষ্ট দিতে পারতিস না। সরি, আমি বুঝতে পারিনি। তুই আমাকে যা শাস্তি দিবি তাই মাথা পেতে নিব। মাথা নিচু করে বললাম, শাস্তি তো অবশ্যই দিব। তোর যা ইচ্ছে। লিজা আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আপনার শাস্তি হলো এখন আমাকে একটা কিস করতে হবে। এখন না দিলে হয় না? মাথা নিচু করে বললাম। শাস্তি তো অবশ্যই দিব, তবে এখন না, আগে বিয়েটা হোক তারপর। ওকে ম্যাম, যেমন আপনার ইচ্ছে। এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। কিন্তু তুই তো এখনো অসুস্থ। আগে সুস্থ হ, তারপর। ও ছোট বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলল, না, আমি এখন বলছি এখন। কেন বুঝতে চাইছিস না? না, আমার কিছু বোঝার দরকার নেই। তারপর লিজাকে অনেক বোঝালাম, ও কিছু শুনতেই চাইছে না। তারপর লিজার জেদের কাছে হার মেনে আজকেই বিয়েটা হলো। এখন আমি বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকতে আমার কেমন জানি ভয় করছে। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। তারপর ভয়কে দূর করে ঢুকলাম। তারপর লিজা বিছানা থেকে নেমে আমাকে সালাম করলো। এইসবের কি দরকার ছিল? এতক্ষণ কোথায় ছিলি? তোর জন্য সেই কখন থেকে বসে আছি। আমার আসতে ভয় করছিল। আমার কাছে আসতে ভয় কিসের? এখন এইসব থাক, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে। এই কথা বলতেই ও আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আমার গায়ের উপর উঠে, এই কি করছিস কি? কেন, বাসর ঘরে যা করে তাই করছি। প্লিজ ছেড়ে দে আমাকে। তার আগে আমি তোকে শাস্তি দেব। এখন আবার কি করছি? আমার ঘুম পাচ্ছে। তখন বলেছিলাম না বিয়ের পরে শাস্তি দেব। এখন না দিলে হয় না? না, এখনই দেব। আচ্ছা ঠিক আছে। শাস্তিটা হলো আমাকে একটা বেবি এনে দিতে হবে। এই কথা বলেই আমার বুকে মুখ লুকালো। এটা কি হলো? লজ্জার জন্য কিছু বলতে পারছি না। ওকে, আমার বইয়ের ইচ্ছাটা তাহলে পূরণ করি, কেমন? তারপর 2 হাত দিয়ে ওর মুখটা উপরে তুললাম। লজ্জায় ওর মুখটা লাল হয়েছে। তারপর ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে এগোতে লাগলাম। ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। ও আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। তারপর বাকিটা ইতিহাস।